জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গায় ইতিবাচকভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারব না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যেই জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল, সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল। একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটের নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমনভাবেই হোক একটি দল তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। আপনারা দেখেছেন সংসদে আপনাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জনগণের হয়ে আমি কথা বলেছি। মাননীয় স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আমি নোটিশ দিয়েছি। এটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, আমি যেমন গণভোটে হ্যাঁ ভোট চেয়েছি, জনাব তারেক রহমান তিনিও কিন্তু গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন। গণভোটের এই দাবিটি আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরেই তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলোকে সংস্কার করবেন যে ধারাগুলো অতীতে সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নেই। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাহলে আপনারা গণভোট চাইলেন কেন? যদি নাই তাহলে হা ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এই সবগুলো হচ্ছে দ্বিচারিতা, নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা। যখন স্পিকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দিয়ে বলবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তিনি এইটা না বলে বললেন যে এই আলোচনা এখানে সমাপ্ত হলো, যেটাকে সংসদীয় ভাষায় বলে টক আউট। আলোচনা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখন আর নাই। আমরা মর্মাহত হয়েছি, জাতি কষ্ট পেয়েছে। আমরা তখন জাতিকে কথা দিয়েছি, যেমন ইলেকশনের আগে আপনাদেরকে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে
আমরা বিজয়ী হলে আপনারা গণভোটে যে রায় দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা যেহেতু সরকার গঠন করতে পারিনি, যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জনীন কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আপনারা দেখেছেন বায়তুল মুকাররম উত্তর গেটে আজকে এই দাবি আদায়ের জন্য আর এই দাবিকে অপমান করার জন্য, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আস্থাশীল, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা চাই না আবার ফ্যাসিবাদ আবার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। আরেকটি বিষয়ে কথা বলতে হয়, ইরানের পর ইসরায়েলের অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফল হিসাবে বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি দেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটর সাইকেলের পাশে গেছে আরেকটা মোটর সাইকেল, হাজারো গাড়ি হাজারো মোটর সাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন আমরা যা দেখি সবগুলো সেখানে স্থবির হয়ে আছে। ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এইটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। বাংলাদেশ ভাসছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সংকটটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক, বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব, রাস্তা সবাই মিলে বের করব।